পত্রপত্রিকাগুলো, আমাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো, তার আমূল পরিবর্তন হতো, এগুলো গণমুখী হতে পারত। তা না হয়ে তারা তাদের ইচ্ছে মতো, দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা, তিনি তার ইচ্ছে মতো লোকজনকে বসিয়েছেন, এবং তারা অনেকেই বিপ্লবী চেতনাকেই ধারণ করেন না। তারা আগের মতনই বাংলা একাডেমি চলছে, আগের মতোই শিল্পকলা একাডেমি চলছে, আগের মতোই বাংলাদেশ শিশু একাডেমি চলছে। মৌলিক পরিবর্তনের যে স্বাদ আমরা আশা করেছিলাম তা আমরা পাইনি। ৩৬শে জুলাই ২০২৪-এর ছাত্র জনতার অভূতপূর্ব বিজয়ের পরে আমরা দেখেছি আসলে আমাদের স্বাধীনতা বা বিজয় নতুন করে এলেও সাংস্কৃতিক ক্ষেত্র সেইভাবে স্বাধীন হয়নি। এখনও সেই ফ্যাসিবাদের পুনর্বাসন চলছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি যাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়া হচ্ছে, সেখানে বিতর্কিতরা থাকছেন, এবং দু একটা জায়গায় এমনও দেখা যাচ্ছে যে যুবলীগের সাবেক যুবলীগ তারা নিয়োগ পাচ্ছেন। আমরা বাংলা একাডেমি থেকে শুরু করে শিল্পকলার, তারপরে গ্রন্থকেন্দ্র বা এফডিসি, নানা বিতর্ক উঠছে। অর্থাৎ সংস্কৃতি অঙ্গন সেইভাবে স্বাধীন হয়নি, ফ্যাসিবাদ মুক্ত হয়নি, অনেকের অভিযোগ। আপনার কি মনে হয় আসলে কেন সংস্কৃতি অঙ্গনটা স্বাধীন করা গেল না? ধন্যবাদ প্রিয় কবি, উপস্থাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবিদ আজম এই প্রশ্ন করবার জন্য। আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র কাঠামো নির্মাণ করবার জন্য বাংলাদেশের মানুষের লড়াই অনন্তকালের। যেটা অতীতে যদি আমরা যাই 1971 সালে, তখনও যে লড়াইটি ছিল, সেই লড়াইটি ছিল ফ্যাসিবাদ মুক্ত, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, মানুষের সাম্য, মানবিক মর্যাদার জন্য লড়াই। এই ছিল আমাদের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। এদেশে সবচাইতে বেশি কৃষক সমাজ, তারপরে শ্রমিক, তারপরে ছাত্র সমাজ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা সকলেই সাধারণ দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা স্বাধীনতার পরে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। স্বাধীনতার পরেও আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী শাসন, সেই দলের নিয়ন্ত্রিত বাহিনী, অবাধ লুটপাট, রাষ্ট্রীয় মদদের শোষণ, নির্যাতন, নানান রকমের কালা কানুন, এগুলো আগের মতোই বহাল আছে। পাচার, মানুষের জীবনে প্রবল দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ শিশু, নারী, পুরুষের অনাহারে মৃত্যুবরণ, আর দেশের সম্পদের লুণ্ঠন, বিদেশে পাচার। ধনিক শ্রেণী আরও ধনী হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আর যারা মধ্যবিত্ত শ্রেণী ছিল তারা দরিদ্র হয়েছে, দরিদ্ররা নিষ্পেষিত হয়েছে। এই হয়েছে স্বাধীনতার পরের ইতিহাস। কারণ আমরা কাঙ্ক্ষিতভাবে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, তা রাষ্ট্র বিনির্মাণে কিংবা রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে সেটার প্রতিফলনের যে কাঠামো, তা নির্মাণ করতে পারিনি। আমরা যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম, দেখা গেল 1973 সালেই বাংলাদেশে সেই গণতন্ত্র লুট হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সকলেই চেয়েছিল যে এই দেশের উপযোগী, মুক্তিযুদ্ধের উপযোগী একটি শাসন ব্যবস্থা যাতে প্রণীত হয়। বিভিন্ন সময়ে রাষ্ট্রে বিভিন্ন দল অধিষ্ঠিত হয়েছে, তারা দেশ পরিচালনা করেছে, সরকার গঠন করেছে, কিন্তু যেই মুক্তি, অর্থনৈতিক মুক্তি, কথা বলার অধিকার এবং মানবিক মর্যাদা, তা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি পার্থক্য নির্ণয় করি তাহলে দেখব যে
পাকিস্তান সময়ের চাইতে বাংলাদেশ সময়ের এই যে লুণ্ঠন প্রক্রিয়া, গণতন্ত্রহীনতার তেমন একটি পার্থক্য নাই। মানবিক মর্যাদার দুটোই একই রকমের শোষণ শাসন ব্যবস্থা বিদ্যমান। গত 15 বছর ধরে 16 বছর ধরে আওয়ামী শাসন ব্যবস্থায় শেখ হাসিনা একটি দানবে পরিণত হন। তিনি গণতন্ত্র মানেন না, রাষ্ট্র মানেন না, সরকার মানেন না, মানুষ নাগরিকের অধিকার মানেন না। তার কথা তিনিই রাষ্ট্র, তিনিই সরকার এবং এই দেশটি তার এবং তার পিতার। এই ছিল ব্যবস্থাপনা। স্বাভাবিক, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, বিভিন্ন লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। লড়াই শুধু 71 নয়, লড়াই আমরা 47-এ করেছি, লড়াই 1905-এ করেছি, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, তারপরে ফকির বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, এই অঞ্চলে এগুলো হয়েছে, একের পর এক হয়েছে। এই দেশের মানুষ এই স্বৈরাচার গ্রহণ করেনি, মেনে নেয়নি, গণতন্ত্রহীনতা মেনে নেয়নি। ছাত্র জনতা ক্রমান্বয়ে সংগঠিত হয়েছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার বলাটা আমার মনে হয় যে ঠিক হবে না, কারণ তারা তো নির্বাচিত নয়, অনির্বাচিত জেকে বসা একটি সরকার। জন রায় উপেক্ষা করে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং কিছু ধনিক শ্রেণী অর্থাৎ ব্যবসায়ী সমাজের, লুণ্ঠনকারী ব্যবসায়ী সমাজের প্রতিভূরা তাকে শাসন ব্যবস্থায় বসিয়েছে সরকারে। নিশি রাতের, কখনো এই যে ভোটবিহীন, কখনো দেখা যায় যে 153টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা নাই। তো এই রকমের দামি প্রার্থী, এরকম নানান ক্যারিকেচার করা হয়েছে। কেন? তাকেই থাকতে হবে, শেখ হাসিনাকেই এই দেশে সরকার পরিচালনা করতে হবে। এগুলো সাধারণ মানুষ মেনে নেয়নি। ছাত্ররা রাস্তায় এসছে, প্রথমে তারা বৈষম্য বিরোধের কথা, তারপরে তারা তাদের চাকুরির কোটা বাতিলের কথায় তারা রাস্তায় নেমেছে। কিন্তু ক্রমান্বয়ে তাদের উপরে যে জুলুম, অত্যাচার, হত্যা চালানো হয়েছে, তখন তাদের এই আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। হাসিনার বিদায় হয়েছে, কিন্তু বিদায়ের পরবর্তীতে যাদেরকে দিয়ে আমরা একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছি, গঠন করেছেন, তারা সকলেই যে বিপ্লবী চেতনাকে ধারণ করেছেন কিংবা সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নিয়ে সামনে গিয়েছেন যে বিপ্লবকে ধারণ করবার জন্য, আমার মনে হয় সকল উপদেষ্টারা এই নীতি ধারণ করেননি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, তাকে আমি পরম শ্রদ্ধা করি, ভালোবাসি, বাংলাদেশের সকল মানুষের মতোই। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। তাকে আমরা সবাই সম্মান করি এবং তার কার্যক্রমকে আমরা সমর্থন করি, কিন্তু সকলেই তার সঙ্গে একই ফুটিংয়ে এগোতে পারছেন বলে আমার মনে হয় না। যদি তাই হতো তাহলে আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের পত্রপত্রিকাগুলো, আমাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, বিরি সেরিকালচারাল একাডেমি, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশ শিশু একাডেমি, তার আমূল পরিবর্তন হতো, এগুলো গণমুখী হতে পারত। তা না হয়ে তারা তাদের ইচ্ছে মতো, দেখা গেছে যে সাংস্কৃতিক উপদেষ্টা, কিংবা আইন উপদেষ্টা, তিনি তার ইচ্ছে মতো লোকজনকে বসিয়েছেন এবং তারা অনেকেই বিপ্লবী চেতনাকেই ধারণ করেন না। দেখা গেল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের তো একজনকে নিয়োগ প্রক্রিয়ার মূল যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে এমন তো নয়, তিনি রাজপথে ছিলেন কিনা এবং তিনি একটি প্রশাসন ব্যবস্থাপনা চালাতে সক্ষম কিনা,
এটি দেখাটাই জরুরি ছিল, দেখা হয়নি। না হওয়ার কারণে তারা আগের মতনই বাংলা একাডেমি চলছে, আগের মতোই শিল্পকলা একাডেমি চলছে, আগের মতোই বাংলাদেশ শিশু একাডেমি চলছে। মৌলিক পরিবর্তনের যে স্বাদ আমরা আশা করেছিলাম তা আমরা পাইনি। আমরা হতাশ নই, আমরা মনে করি লড়াই একদিনের নয়, একদিনেই সব কিছু পেয়ে যাব তাও আশা করি না। কারণ এই যে একটা পুঁজিবাদী শোষণ প্রক্রিয়া এবং একটি এই যে নানান রকমের ধনিক শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত সমাজ কাঠামো, এটির পরিবর্তনের জন্য দিনের পর দিন অবিরলভাবে সংগ্রাম করা দরকার, রাজপথে থাকা দরকার। আমরা যেন রাজপথ থেকে সরে না যাই, কারণ এই নিরন্তর লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মূলত আমাদের একটি নিজস্ব সাংস্কৃতিক কাঠামো তৈরি হবে এবং যারা আমাদের সংস্কৃতিটি বোঝে, বাংলাদেশি মানুষের এই ভূখণ্ডের এই 56,000 বর্গ মাইলের বসবাসরত মানুষের সংস্কৃতিটি বোঝে, তার প্রতিনিধিত্ব করবে এবং তাদের মতন করেই এইসব সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। আমরা অন্য দেশের দিকে তাকিয়ে অন্য দেশের ইম্পোর্টেড কোনো কালচারাল অ্যাক্টিভিটি এই দেশে চলবে না, কিন্তু তার জন্যে নিরন্তর সংগ্রাম করা দরকার। আমরা রাজপথেই আছি, তরুণ ছাত্র জনতা যারা জুলাই বিপ্লবে রাজপথে ছিলেন তারা এখনও আছেন এবং এই দেশের মানুষ যথেষ্ট সোচ্চার, যথেষ্ট সচেতন, যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন। তারা তাদের লড়াই আদায় করেই ছাড়বে। জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা যারা কাজ করবেন তারা কেউ টিকতে পারবেন না। 2-4 দিন হয়তো বা টিকতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারবেন না। আমরা সম্প্রতি এটা দেখেছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষেত্রে দেখেছি, এগুলো হতেই থাকবে।